বিক্ষোভের পর ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সৃষ্ট পরিস্থিতির জেরে এই ঘটনা ঘটেছে। ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সংঘর্ষে অন্তত 10 জন শিক্ষার্থী আহত হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ি ডেমরা এলাকায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। দুপুর 12:30টার দিকে ডক্টর মাহফুজুর রহমান মোল্লা কলেজে হামলা চালান সরওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ির ডেমরা এলাকা। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। এর আগে ডিএমআরসি কলেজের উদ্দেশ্যে পদযাত্রা করেন সরওয়ার্দী ও কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থী। লাঠিসোঁটা নিয়ে মিছিল দিতে দিতে তাদের যেতে দেখা যায়। পরে মোল্লা কলেজ ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এরপর ডিএমআরসির শিক্ষার্থীরা ধাওয়া দিলে পিছু হটেন সরওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। নিহত যে আজকে হয়তো কয়জন আহত হয়েছে আমরা সম্পূর্ণভাবে বলতে পারতেছি না। হয়তো কেউ নিহত হয়েছে আমাদের থেকে এটা বলতে পারতেন। আমরা যেভাবে পারছি সবাইকে হসপিটালে পাঠিয়ে দিতেছি। এভাবে যে হামলা করবে আমরা ভাবতেও পারিনি। সকাল সকাল যখন আমরা এখানে উপস্থিত ছিলাম 3টা পুলিশের গাড়ি ছিল, ওনাদেরকে আমরা বলছি যে রাস্তা ছিল, তখন এটা শোনার পর গাড়ি ঘুরে চলে গেছে। এদিকে সংঘর্ষের বেশ কিছু সময় অতিবাহিত হবার পর ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়। তোমরা যা বলছো তা আমরা মেনে নিলাম, তোমরা যা বলছো তা আমরা মেনে নিলাম। আমাদেরকে কলেজে ঢুকতে দাও, আমরা স্যারদের সাথে কথা বলবো, শিক্ষকদের সাথে কথা বলবো। অভিযোগ উঠেছে চিকিৎসকের অবহেলায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হালদারের মৃত্যুর অভিযোগে গতকাল পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে হামলা ও ভাঙচুর চালান শিক্ষার্থীরা। এ সময় তারা পাশের সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজেও হামলা ও ভাঙচুর চালান, যার প্রেক্ষিতেই আজকের এই সংঘর্ষ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সরকারের কাজে ব্যাঘাত ঘটাতে দেশে অস্থিরতা ঘটানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে ফরেন সার্ভিসে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, কলেজের সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা সহ্য করা হবে না। এসএমআরএফের রিপোর্ট। সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। একটা বাধা দেওয়া হয়েছিল, যেটা ঘটনা ঘটেছে সেটা অনাকাঙ্ক্ষিত। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, শিক্ষার্থীদের সংঘর্ষ সহ একই দিনে একাধিক ঘটনার মাধ্যমে দেশকে অস্থির করার পরিকল্পনা ছিল। পরিকল্পনা না থাকলে আসলে একদিনে এতগুলো ঘটনা, এটা তো আর কাকতালীয় না। তো আমরা এটা অবশ্যই এটা মনে করছি নানা পক্ষের এখানে পরিকল্পনা আছে এবং সরকার সফলভাবে প্রশাসনিক কার্যক্রম করুক, এইটা তো আসলে অনেকেই হয়তো চাচ্ছে না। এবং আমাদের যে বিগত ফ্যাসিস্ট সরকার, তারা তো নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ সময় পুলিশের ভূমিকা নিয়েও কথা বলেন তিনি। দুর্বলতা ছিল দেখেই তো আসলে ঘটনাটা সংঘর্ষের দিকে গিয়েছে, এটা তো আমরা স্বীকার করছি। কিন্তু পুরো পুলিশ তো আসলে একটা পুনর্গঠন প্রক্রিয়ার ভিতরে আছে। তো সেই জায়গায় আসলে যখন এত শিক্ষার্থী নেমে এসেছে, পুলিশকে আমরা শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে কিন্তু যদি হতো তাহলে সেটা আরও বেশি খারাপ দিকে যেতে পারত। এসব ঘটনার পিছনে কারো ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই ঘটনাগুলোর মধ্যে কারা কারা জড়িত, ভাঙচুর সহ হতাহতের বিষয়গুলোতে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে। এই ধরনের ঘটনাকে আর কোনোভাবেই টলারেট করা হবে না। অনেক ধরনের তথ্য পাওয়া যাচ্ছে, অনেক ধরনের ইনফরমেশন আসতেছে, তবে এই বিষয়ে সুষ্ঠু তদন্ত করার আগ পর্যন্ত কোনো কিছুই বলা যাবে না। আমরা সেটা তদন্ত করে তারপর আপনাদের সামনে প্রকাশ করব। কোনো উস্কানিতে পা না দিয়ে শিক্ষার্থীদের আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার আহ্বান জানিয়েছেন উপদেষ্টারা। কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে ছাত্ররা যেন ধৈর্য সহকারে তাদের যে কোনো সমস্যা কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে কিংবা প্রয়োজন হলে সরকারের মধ্যে অংশীভূত হতে পারে, এর মাধ্যমে সমাধান করার আহ্বান জানিয়েছি। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের উপর 1 মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। এই অবস্থায় ব্যাটারি চালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সরকার পক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেন। সাইদুর রহমান আবিরের রিপোর্ট।
গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে রুল জারি করেন আদালত। এর প্রতিবাদে দফায় দফায় প্রায় প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অটোরিকশা চালকরা। ব্যাটারি চালিত যান বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার সহ 11 দফা দাবিতে গণ অবস্থান কর্মসূচিও পালন করেন অটো চালকরা। এমন পরিস্থিতিতে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের উপর 1 মাসের জন্য স্থিতাবস্থা দেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি রেজাউল হকের আদালত এই আদেশ দেন। এ আদেশের ফলে ব্যাটারি চালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন উভয় পক্ষের আইনজীবী। মাননীয় চেম্বার বিচারপতি উনি আদেশটি স্থগিত করেননি, উনি স্থিতাবস্থা বজায় রেখেছেন, যেটির মানে হচ্ছে যারা এখন বিদ্যমান ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চালাচ্ছেন বা চলছে, এই রিকশাগুলো চলাচলে কোনো বাধা নেই। সরকার ইচ্ছা করলে একটা বিধি করতে পারেন, একটা নীতিমালা করতে পারেন, একটা আইনের কাঠামোর মধ্যে এনে তারপরে এগুলো দিতে পারেন। এর আগে বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহিরুল ইসলাম মাসুম ও সেক্রেটারি মোহাম্মদ মমিন আলী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ চাওয়া হয়। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগের পতনের পর জনগণের বিশাল আকাঙ্ক্ষা নিয়ে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার। তবে চলমান গণতন্ত্রের যাত্রাকে বাধাগ্রস্ত করতে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে। সকালে ঢাকার সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ক্ষমতাসীনদের জনগণের কাছে যত বেশি দায়বদ্ধ রাখা যাবে, রাজনৈতিক সংস্কৃতি তত বেশি সমৃদ্ধ হবে। ইউসুফ আলীর রিপোর্ট। ধন্যবাদ। আজকের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী সরকার ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতা হারিয়ে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। গণতন্ত্রের পক্ষে সকল শক্তি এবং সাংবাদিক সমাজকে সতর্ক থাকা দরকার। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার যে চলমান যাত্রা বাধাগ্রস্ত করতে কিন্তু এরই ভিতরে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে। বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোসর চক্র নানা কৌশলে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে। অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন। পলাতক মাফিয়া খুনিদের পুনর্বাসন ঠেকাতে তাদেরকে একদিকে আদালতে বিচারের মুখোমুখি করা প্রয়োজন, অপরদিকে তাদেরকে অবশ্যই জনগণের আদালতের রাজনৈতিক বিচারে প্রত্যাখ্যাত হওয়ার পরিস্থিতিতেও ফেলতে হবে। তিনি বলেন, বিনা ভোটে কেউ যাতে আর ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের সঙ্গে রাষ্ট্রের মালিকানার সম্পর্ক তৈরি হয়। রাষ্ট্রের রাজনৈতিক বন্দোবস্ত এমন হওয়া প্রয়োজন যেখানে ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ নাগরিকদের প্রত্যক্ষ ভোট ছাড়া একজন ব্যক্তি কোথাও কোনোভাবেই জনপ্রতিনিধি নির্বাচিত হতে সক্ষম হবেন না। আওয়ামী লীগের আমলে সাংবাদিকদের পূর্ণাঙ্গ স্বাধীনতা ছিল না বলেও মন্তব্য করেন তারেক রহমান। আওয়ামী লীগ স্বাধীনতা একসাথে যায় না। আওয়ামী লীগ আর গণতন্ত্র একে অপরের শত্রু। অপরদিকে বিএনপির কাছে গণতন্ত্র, বাক, ব্যক্তি আর স্বাধীনতার সংবাদপত্রের স্বাধীনতা নিরাপদ। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন প্রয়োজন বলেও মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংস্কার কার্যক্রমের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অবশ্যই প্রয়োজন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শ্রম আইন সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ যেন বিদেশি ক্রেতাদের আরও বেশি আকর্ষণ করা যায়।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মার্কিন শ্রম ও ব্র্যান্ড প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি কথা বলেন। অধ্যাপক ইউনুস প্রতিনিধি দলকে বলেন, সরকার শ্রম আইনকে বৈশ্বিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে চায়। এটি অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার শ্রম আইন সংস্কারের জন্য বিশেষ দূত নিয়োগ করেছে এবং স্থানীয় ও আন্তর্জাতিক শ্রম অধিকার সংগঠন, আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং পশ্চিমা দেশগুলোর উদ্বেগগুলো মোকাবেলার জন্য কাজ করছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মার্কিন শ্রম দপ্তরের উপ অর্থ সচিব থিয়া মেইলি এবং আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি ফেরড্রিগেজ। আগামী 3 মাসের মধ্যে আইএলও রোডম্যাপ অনুযায়ী নতুন শ্রম আইন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। সচিবালয়ে আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলির নেতৃত্বে বাংলাদেশে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান তিনি। সচিব জানান, বাংলাদেশের তৈরি পোশাক খাতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে প্রতিনিধি দলটি। নতুন শ্রম আইন বাস্তবায়িত শুরু হলে বাংলাদেশের পোশাক শিল্পের রপ্তানি বাড়বে বলেও আশা প্রকাশ করেন শ্রম ও কর্মসংস্থান সচিব। আমাদের ট্রেড ইউনিয়ন, আমাদের লেবার রাইটসটাই তো মূলত এখানে সবচেয়ে ডিবেটিং ফ্যাক্টর। অর্থাৎ আমাদের ইউরোপিয়ান বায়াররা, আমেরিকা সহ আমাদের যারা যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তারা কিন্তু মূলত এই সব বিষয় নিয়ে ট্রেড ইউনিয়ন বা এই লেবার রাইটস বা ইভেন আমাদের যে মামলা পর্যন্ত এইগুলো নিয়ে কথা বলে। সেই জায়গাটায় আমাদের যেটা সুবিধাটা হয়েছে যে এই কমিশন যেহেতু কাজ শুরু করেছে, সেখানে আমাদের কাজটা অনেকটাই এই কমিশনের সাজেশন অনুযায়ী আমরা এটা কতটুকু অ্যাড্রেস করতে পারি সেটাই আমরা করি। নির্বাচন প্রক্রিয়ার সব সংস্কার শেষে যথাসময়ে নির্বাচন হবে, এ নিয়ে সুনির্দিষ্ট দিনক্ষণ বলার সময় এখনও আসেনি বলে জানিয়েছেন নবনিযুক্ত নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে কথা জানান তিনি। এদিন নতুন নির্বাচন কমিশনের প্রথম কর্মদিবসে ইসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নবনিযুক্ত সিইসি মোহাম্মদ নাসির উদ্দিন ও 4 নির্বাচন কমিশনার। নুসরাত শারমিনের রিপোর্ট। নতুন নির্বাচন কমিশনের প্রথম কর্মদিবসে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এই সভা শুরু হয়। সভায় নতুন 4 কমিশনার, কমিশন সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন সিএসি AMM নাসির উদ্দিন তার প্রথম কর্মদিবসে যথাসময়ে নির্বাচন কমিশনে উপস্থিত হন। পরে অপর 4 কমিশনারও পর্যায়ক্রমে কমিশনে যোগ দেন। এ সময় নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা নতুন কমিশনারদের শুভেচ্ছা জানান। পরে কমিশন ভবনের সম্মেলন কক্ষে মতবিনিময় শেষে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ গণমাধ্যম কর্মীদের জানান, নির্বাচন প্রক্রিয়ার সব সংস্কার শেষে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে সুনির্দিষ্ট দিনক্ষণ বলার সময় এখনো আসেনি। চ্যালেঞ্জ তো অবশ্যই আছে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যই আমরা এখানে আছি। আমরা এটাকে অপরচুনিটি ভাবছি এই জন্য, জাতি একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে যেখানে আমাদের আর কোনো বিকল্প নেই একটা ভালো নির্বাচন করা ছাড়া। এবং আমরাই সেই ব্যক্তিরা যারা আল্লাহ এখানে নির্ধারণ করে পাঠিয়েছেন এই প্রত্যাশা ডেলিভার করার জন্য, এবং আমরা আত্মবিশ্বাসী, ইনশাআল্লাহ আমরা এটা ডেলিভার করব, আমরা ওয়াদাবদ্ধ। দেশের মানুষ একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন চায়, আর তা আয়োজনের জন্য করণীয় নিয়েই এই মতবিনিময় সভা হয়েছে বলেও জানান নির্বাচন কমিশনার। দ্রুত ব্যাপারটা তো একটা রিলেটিভ টার্ম, এটা একটা পলিটিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সেই প্রসেসটা আই এম শিওর আপনারা হয়তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছেন। তিনিও বলেছেন যে এই সরকারের উদ্দেশ্য হচ্ছে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়া, তবে যেসব সংস্কার কার্যক্রম তারা হাতে নিয়েছেন সেগুলো তো চলমান আছে। সো চলমান সংস্কার প্রক্রিয়া, আমাদের যা কিছু কাজ আছে হাতে, সেগুলো মিলিয়ে দ্রুত ব্যাপারটা হয়তো রিলেটিভই থাকবে, তবে সবারই তো উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের দিকেই যাওয়া। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রোববার এই অধ্যাদেশের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, সংসদ না থাকায় এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরিস্থিতি বিরাজ করার বিষয়টি রাষ্ট্রপতির কাছে সন্তোষজনকভাবে প্রতীয়মান হওয়ায় এই অধ্যাদেশ জারি করা হয়েছে। এর আগে গত 20 নভেম্বর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে সচিবালয় মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের সভায় 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আইন সংশোধন করে খসড়া অনুমোদন এবং অধ্যাদেশ জারির সিদ্ধান্ত হয়। বিদেশে বসে কেউ মানবতা বিরোধী অপরাধ করলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তা আমলে নেওয়ার সুযোগ রেখে অধ্যাদেশ জারির এই উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। অ্যাকিউজডের রাইটসের ব্যাপারেও স্পেশাল একটা সেকশন করা হয়েছে। সেকশন 17 আপনারা দেখবেন যে আগে সেকশন 17-এ শুধু আসামির একটা স্টেটমেন্ট দেওয়ার সুযোগ ছিল, এখন এই সেকশন 17-কে একটা ব্রড আকারে করা হয়েছে, যেখানে একজন আসামি তার সকল প্রকার সুযোগ এই সেকশন 17-এর অধীনে পাবে। আগে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে থেকে অপরাধ করলেই এই আইনে বিচার করা যেত। এখন যেটা করা যাবে সেটা হলো বাংলাদেশের অভ্যন্তরে থেকে অথবা বাংলাদেশের বাইরে যে কোনো টেরিটরিতে থেকে যদি বাংলাদেশের ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা জেনোসাইড করা হয় তাহলে তাকে বিচার করা যাবে। রাজধানীর কোনো থানায় মামলা না নিলে সেই ওসিকে 1 মিনিটেই সাসপেন্ড করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে ডিএমপি সদর দপ্তরে অটো ভ্যান ও ইজি বাইক চালক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক চলাকালে এ হুঁশিয়ারি দেন তিনি। চাঁদাবাজি বন্ধে সব রকমের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, স্থানীয় মাস্তান এমনকি পুলিশের কেউ চাঁদাবাজির সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। অটোরিকশা বন্ধে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে গত কয়েকদিন থেকে আন্দোলনের নামে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। এই পরিপ্রেক্ষিতে রিকশা চালকদের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। যে কোনো সমস্যা হলে আমরা টেবিলে বসবো, টেবিলে বসে সমাধান। বৈঠকে নিজেদের বেশ কিছু দাবি দেওয়া তুলে ধরেন অটো ভ্যান ইজি বাইক চালক প্রতিনিধি দলের সদস্যরা। যেহেতু আমরা গরিব মানুষ, সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই, সেই ভয় থেকে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছে। আমরা মেন রোডে উঠবো না, কিন্তু আমাদেরকে মহল্লাও তো আমাদেরকে শান্তি দেয় না। এ সময় থানায় কেউ মামলা না নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ডিএমপি কমিশনার। কিন্তু ঘটনা হবে থানায় আপনারা যাবেন আর ওসি সাহেব তাল বাহানা করে মামলা নেবেন না, এটা আই ডোন্ট অ্যাকসেপ্ট। এই হুকুম দেওয়া আছে, মামলার যোগ্য যদি কোনো ঘটনা হয়ে থাকে আর সেই মামলা যদি ওসি না নাই আমার নোটিশে আনেন, ওসিকে সাসপেন্ড করতে 1 মিনিটে। চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। কোনো চাঁদাবাজি হবে না, শ্রমিকের কষ্টার্জিত অর্থ থেকে আপনি খাবেন, এইটা হবে না। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় 5টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। শেরেবাংলা নগরের এডিসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলো অনুমোদন দেন প্রধান উপদেষ্টা। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুস। পরে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানিয়েছেন, অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় হবে 5,915 কোটি টাকার বেশি। এর মধ্যে সরকারি অর্থায়ন 1,095 কোটি 94 লাখ টাকা, বৈদেশিক তহবিল 4,787 কোটি 50 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 32 কোটি 55 লাখ টাকা। বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন। এদিন কারাগার থেকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা ডিবির উত্তরা জোনাল টিমের পরিদর্শক মাহমুদুর রহমান তার 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের বার্ষিক সাধারণ সভা এবং কেবল ব্যবসার বর্তমান প্রেক্ষাপট ও করণীয় নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা রাজধানী লেডিস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় কেবল ব্যবসার বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তাদের দাবি দেওয়া সরকারের কাছে তুলে ধরেন কোয়াব সভাপতি ABM সাইফুল হোসেন। অনুষ্ঠানে কোয়াবের প্রধান উপদেষ্টা SM আনোয়ার পারভেজ, সাধারণ সম্পাদক মোশাররফ আলী চঞ্চল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত কেবল অপারেটর ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। OTT প্ল্যাটফর্মে কোনো লিনিয়ার টিভি চ্যানেল চলবে না। ISP সার্ভিস প্রোভাইডার কর্তৃক বেআইনিভাবে অপরাধ সংগঠনের মাধ্যমে যে কেবল টিভি সার্ভিসটি প্রচার করা হচ্ছে BTRC কর্তৃক অনতিবিলম্বে সেটা বন্ধ করতে হবে। কেবল অপারেটর ইন্টারনেট ব্যবসা যেন করতে পারে সেই লক্ষ্যে BTRC কর্তৃক প্রণীত 7-6 দ্বারা বাতিল করতে হবে। ডিজিটাইজেশন
বাস্তবায়ন করতে হবে। বিটিভির যে বর্ধিত লাইসেন্স ফি সেটাকে পুনর্নির্ধারণ করতে হবে। বিন্দু বিন্দু কুয়াশার ফোঁটা জানান দিচ্ছে শীতের আগাম বার্তা। উত্তরের জেলা গাইবান্ধায় এখন শীতের আমেজ, তবে শীতের বার্তা জনজীবনে স্বস্তি দিলেও নদী ও চরাঞ্চলের ছিন্নমূল মানুষের জন্য অনেকটাই কষ্টকর। এদিকে জেলার দোকানপাটে লেপতোষক আর মোটা কাপড়ের কেনাবেচার ভিড়ও বেশ বেড়েছে। প্রতিনিধি আফতাব হোসেনের তথ্যচিত্র জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। উত্তরের জেলা গাইবান্ধায় এখন শীতের আমেজ। দিনের বেলায় সূর্যের উঁকিঝুঁকিতে তাপমাত্রা ওঠানামা করলেও বেলা গড়ার সাথে সাথে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে তাপমাত্রা কমে যায়। এতে সন্ধ্যা পড়ার সাথে সাথেই ঘরে ফিরতে হয় মানুষজনকে। শীতজনিত দুর্ভোগ দেখা দিচ্ছে দরিদ্র পরিবারের নারী, বয়স্ক ও শিশুদের। শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। শ্রমজীবীরা বেলা না ওঠা পর্যন্ত কাজকর্মে যেতে পারছেন না, আর এর প্রভাব পড়ছে আয় উপার্জনের ওপর। শীতের কারণে আমরা মাঠে ঘাটে যাওয়ার পাচ্ছি না। এই যে দেখেন আমার শহর অঞ্চলে আমরা কি কষ্টে চলাফেরা করি। ঠান্ডা নাই গেছে মুখ, তাই আমরা কাম খাইছে না, গরম বুঝলেন, খাঁচারি বান্ধব, হ্যাঁ, কামত যাওয়া নাকি বেলা হয়ে গেল। আমরা তো মনে করেন চর এলাকার মধ্যে শীত বেশি, শীতের কাপড় তো আমরা মনে করেন পাই না। সরকারে যদি দিত তাহলে একটু সুবিধা হইতো। তবে এবছর তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা করছেন এই অঞ্চলের মানুষজন, যার কারণে পুরোপুরি শীত নামার আগেই সাধ্য ও সামর্থ্য অনুযায়ী জামা কাপড় কিনছেন নিম্ন আয়ের মানুষরা। প্রচুর শীত পড়ছে, এজন্য আমরা বাচ্চাদের জন্য এখানে আসছি। শীতের কাপড় দেখতেছি, ভালো লাগতেছে, নিতেছি। যে অবস্থা শীতের, তাতে দাম মোটামুটি 85 আছে। গত বছর শীতের কাপড় তেমন বেচাকেনা না হলেও চলতি বছরের নভেম্বর মাস থেকেই ভালো বেচাকেনা হচ্ছে এবং দামও সাধ্যের মধ্যে বলে জানান বিক্রেতারা। শীতের বস্ত্র তো এখানে বড় লোকরা নেয় না, সাধারণ গরিব মানুষেরাই কিনে, যার জন্য আমরা একটু সীমিত লাভই দিচ্ছি। কাস্টমারও বেশি আসতেছে, নিয়ে যাচ্ছে। শীতার্ত মানুষের পাশে সরকারের পাশাপাশি দাতা সংস্থা ও বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করেন সচেতন মহল। সরকারের পাশাপাশি এবার বিত্তশালী যারা আছেন সমাজের, যারা আমাদের সামর্থ্যবান মানুষ আছেন, আমরা যারা প্রতিষ্ঠান আছি, আমি আশা করব আমরাও তাদের সহযোগিতায় এগিয়ে আসব। শীতের পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের শেষ দিক থেকে জানুয়ারি মাস পর্যন্ত কয়েক দফা শীতের প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে গাইবান্ধায়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। অর্থ বাণিজ্য সংবাদ। দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের ব্র্যান্ড রিমার্ক হেয়ারলাইনের সাথে আনুষ্ঠানিকভাবে তারকাদের ভিড়ে যুক্ত হলেন আরও এক তারকা। বলছি জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খানের কথা। দুপুরে রাজধানীর একটি হোটেলে শাকিব খান ও তাহসান খানের সাথে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। তাহসান জানিয়েছেন, দেশের প্রতিটি প্রান্তে রিমার্ক হেয়ারলাইনের পণ্য ছড়িয়ে দিতে নিরলসভাবে পাশে থাকবেন তিনি। সেই সাথে রিমার্ক হেয়ারলাইনের সাথে থেকে প্রতি মাসে দর্শকদের একটি করে গান উপহার দেওয়ারও আশা ব্যক্ত করেন জননন্দিত এই সঙ্গীত শিল্পী। অনুষ্ঠানে ব্র্যান্ডের পরিচালক শাকিব খান 30টিরও বেশি দেশে রিমার্ক হেয়ারলাইনের পণ্য রপ্তানি করা হচ্ছে উল্লেখ করে শুধু দেশে নয়, বিশ্ববাজারে এই ব্র্যান্ডের সুনাম অক্ষুণ্ণ রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন।